হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 26। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরির পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, কোশ্চেন নাম্বার 1। বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? এ কে কে ভেনুগোপাল, বি আমির সুহানি, সি আর ভেঙ্কটারমণি, না ডি বিনয় কুমার ত্রিপাঠী। তো বলেছে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আর ভেঙ্কটরমণী। আর ভেঙ্কটরমণী বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত আছেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, দিল্লি নামক কেন্দ্রশাসিত অঞ্চলটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চল এর বিশেষ মর্যাদা লাভ করে? এ 39তম, বি 49তম, সি 59তম, না ডি 69তম। তো বলেছে দিল্লি নামক দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে বিশেষ মর্যাদা দেওয়া হয়, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 69। 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি করা হয়। আর এটি হয় 1992 সালে। সালটাও মনে রাখবে, 1992 সালে 69তম সংবিধান সংশোধনী দ্বারা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন। অর্থবিদ্যার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস সর্বপ্রথম প্রকাশিত হয় কত সালে? এ 1774 সালে, বি 1775 সালে, সি 1776 সালে, না ডি 1777 সালে? তো এখানে বলেছে যে অর্থবিদ্যার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস সর্বপ্রথম প্রকাশিত হয় কত সালে এই গ্রন্থটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1776 সালে। 1776 সালে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন। কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত করা হয়? বলেছে যে কোন কমিটির সুপারিশের জন্যই ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, মনে রাখবে অবশ্যই। এ মৌলিক কর্তব্য কমিটি, বি অশোক মেহতা কমিটি, সি শরণ সিং কমিটি, না ডি সারকারিয়া কমিশন? তো বলেছে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত করা হয় ভারতের সংবিধানে কোন কমিটির সুপারিশ অনুযায়ী? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির অনুযায়ী, শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী মৌলিক কর্তব্যের ধারণাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর এটি অন্তর্ভুক্ত করা হয় 1976 সালে। 1976 সালে এই মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয়। এটাও মনে রাখবে, পরীক্ষায় আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোন দেশ থেকে এই সংবিধান সংশোধন পদ্ধতিটি নেওয়া হয়েছে? এ দক্ষিণ আফ্রিকা, বি আয়ারল্যান্ড, সি জার্মানি, না ডি ফ্রান্স? তো বলেছে ভারতীয় সংবিধান সংশোধন এই পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে এটি নেওয়া হয়েছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। আর এটি আছে হলো আর্টিকেল 368, আর্টিকেল 368 এখানে রয়েছে। আর যদি বলে যে
নির্দেশাত্মক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তখন হবে কিন্তু যে আয়ারল্যান্ড। অপশন নাম্বার বি, আয়ারল্যান্ড দের থেকে নেওয়া হয়েছে নির্দেশাত্মক নীতি। আর জার্মানির থেকে নেওয়া হয়েছে হলো জরুরি অবস্থা। জরুরি অবস্থা নেওয়া হয়েছে জার্মানির থেকে। তো তিনটিই বলে দিলাম। তো কোনটা তোমাদের কখন আসে পরীক্ষায় তোমরা বলতে পারবে। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, কে ভারতীয় প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা, প্রস্তাবনা কে সোল অফ দ্য কনস্টিটিউশন, সোল অফ দ্য কনস্টিটিউশন হিসাবে উল্লেখ করেছিলেন? এ কে সি হোয়ার, বি জি অস্টিন, সি ঠাকুরদাস ভার্গব, না ডি ডক্টর আম্বেদকর। তো কোন ভারতীয় প্রিয়াম্বেল মানে প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন হিসাবে উল্লেখ করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব এটি উল্লেখ করেছিলেন। সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন প্রস্তাবনাকে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, ধান গাছের লিফ স্পট, লিফ স্পট রোগের জন্য দায়ী হলো কোনটি? এ ভাইরাস, বি ছত্রাক, সি ব্যাকটেরিয়া, না ডি কোনোটিই নয়। তো বলেছে ধান গাছের লিফ স্পট রোগের জন্য দায়ী হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ছত্রাক। এই ছত্রাকের জন্যই ধান গাছের এই লিফ স্পট এই রোগটি হতে দেখা যায়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায়? তো সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায়? এ সোডিয়াম ক্লোরাইড, বি পটাশিয়াম কার্বনেট, সি সোডিয়াম সালফেট, না ডি ক্যালসিয়াম সালফেট। তো বলেছে সমুদ্রের জল থেকে কোন লবণ পাওয়া যায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। সোডিয়াম ক্লোরাইড হলো NaCl, এই যে NaCl, NaCl হলো সোডিয়াম ক্লোরাইড। এটিকেই খাদ্য লবণ হিসাবে বলা যায়, কিন্তু আমরা খাদ্য লবণ হিসাবে গ্রহণ করি এই NaClকেই, সোডিয়াম ক্লোরাইডকে। তো মনে রাখবে এটাও। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? এ দ্য হেগ, বি সিডনি, সি জেনিভা, না ডি ওয়েলিংটন। তো বলেছে এখানে যে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দ্য হেগ। দ্য হেগ হলো নেদারল্যান্ডে অবস্থিত। নেদারল্যান্ডের একটি শহর হলো দ্য হেগ, এখানেই এই আন্তর্জাতিক বিচারালয়টি অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়? এ টেকোমিটার, বি হাইড্রোমিটার, সি হাইগ্রোমিটার, না ডি অ্যানিমোমিটার। তো বলেছে কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হাইগ্রোমিটার। হাইড্রোমিটার। তো হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব পরিমাপ করা হয়। আর যে আছে যে অপশন নাম্বার সি, হাইগ্রোমিটার, এটি হলো বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। আর অ্যানিমোমিটার হলো বাতাসের গতিবেগ মাপার যন্ত্র। তো মনে রাখবে হাইড্রোমিটার হলো তরলের ঘনত্ব, হাইগ্রোমিটার যদি আছে গ্রো তাহলে হবে বাতাসের আর্দ্রতা, আর অ্যানিমোমিটার হবে বাতাসের গতিবেগ। তো তিনটিই বলে দিলাম, কোনটা পরীক্ষায় আসে তোমরা বলতে পারবে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, অ্যালকোহলিক ফার্মেন্টেশন মানে কোহল সন্ধান প্রক্রিয়া ব্যবহার করে কোনটির ব্যবহার করে? এ মাইটোকন্ড্রিয়া স্থিত উৎসেচক, বি রাইবোজোম,
সি গলগি বডি, না ডি সাইটোপ্লাজমস্থিত উৎসেচক। তো বলেছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন মানে কোহল সন্ধান প্রক্রিয়া ব্যবহার করে কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি সাইটোপ্লাজমস্থিত উৎসেচক, মানে সাইটোপ্লাজমে অবস্থিত উৎসেচক ব্যবহার করে এই কোহল সন্ধান মানে অ্যালকোহলিক ফার্মেন্টেশন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? তো কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? এ এ বি বি, সি এ বি, না ডি ও। তো কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ও। ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, এর জন্য এটাকে বলা হয় সার্বজনীন দাতা, সবাইকে রক্ত দিতে পারে, এর জন্য এটাকে বলা হয় সার্বজনীন দাতা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। আর অ্যান্টিবডি কারের থাকে না? এটা তো ছিল অ্যান্টিজেন, আর যদি বলে অ্যান্টিবডি তখন হবে ওই যে এবি, অপশন নাম্বার সি এবি। এবি গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না, তার জন্য এবি গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন গ্রহীতা, সব রক্তই গ্রহণ করতে পারে, এর জন্য এবিকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। আর যদি বলে যে এবিও মানে রক্তের গ্রুপের আবিষ্কারক কে, তখন হবে বলবে কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার হলো এবিও মানে রক্তের গ্রুপের আবিষ্কারক, মনে রাখবে, এটাও পরীক্ষা আসতেই পারে, কার্ল ল্যান্ডস্টেইনার। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, পরমাণুর 3টি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা? এ ইলেকট্রন, বি প্রোটন, সি নিউট্রন, না ডি এ ও বি উভয়ই। তো বলেছে পরমাণু 3টি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা? পরমাণুর 3টি কণায় থাকে ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন। তো কোনটি সবথেকে হালকা? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ইলেকট্রন। ইলেকট্রন হলো সবথেকে হালকা আর ভারী হলো নিউট্রন। তো বলেছি সবথেকে হালকা হবে অপশন নাম্বার এ ইলেকট্রন। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, ডান অলিন্দ ও ডান নিলয় এর মধ্যে কোন ধরনের কপাটিকা থাকে? এ অর্ধচন্দ্রাকার কপাটিকা, বি দ্বিপত্র কপাটিকা, সি ত্রিপত্র কপাটিকা, না ডি কোনোটি নয়। তো বলেছে এখানে ডান অলিন্দ ও ডান নিলয় এর মধ্যে কোন ধরনের কপাটিকা থাকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ত্রিপত্র। ত্রিপত্র কপাটিকা থাকে ডান অলিন্দ আর ও ডান নিলয়ের মধ্যে, ত্রিপত্র কপাটিকা। আর যদি বলে বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে থাকে তখন হবে এই যে অপশন নাম্বার বি দ্বিপত্র কপাটিকা। তো ডান বললে পরে ত্রিপত্র আর বাম বললে পরে দ্বিপত্র, মনে রাখবে, এটাই দুটেই আসতে পারে পরীক্ষায়। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, নিচের কোনটি একটি জুপ্ল্যাঙ্কটন এর উদাহরণ? জুপ্ল্যাঙ্কটন মানে সমুদ্রের তলদেশে বসবাসকারী প্রাণী, প্রাণীকে বলে জুপ্ল্যাঙ্কটন আর উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। এ ঝিনুক, বি ডায়াটম, সি রটিফার, না ডি কোনোটি নয়। তো এখানে বলেছে জুপ্ল্যাঙ্কটন মানে প্রাণী, তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি রটিফার। রটিফার হলো একটি জুপ্ল্যাঙ্কটন মানে প্রাণী, তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর যে অপশন নাম্বার বি যে আছে ডায়াটম, এটি হবে ফাইটোপ্ল্যাঙ্কটন মানে একটি উদ্ভিদ, ফাইটোপ্ল্যাঙ্কটন হবে ডায়াটম। আর যে এ নাম্বার যা আছে ঝিনুক, ঝিনুক হবে হলো বেনথস, মানে যে বেনথস হলো ঝিনুক, ঝিনুককে বলা হয় বেনথস, এটাও মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।